আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো কামাল রবিকান্তের লাভ ইয়োর সেলফ লাইক ইয়োর লাইফ ডিপেন্ডস অন ইট। নামটা শুনলেই কিন্তু একটা ধাক্কা লাগে, তাই না? একদম। মানে আত্মভালোবাসা তো আমরা একটা শখের বিষয় ভাবি, একটা ভালো অনুভূতি। কিন্তু যদি এটাকে জীবন মরণের প্রশ্ন হিসাবে দেখা হয়। ঠিক সেখানেই বইটার মূল বিষয়। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল বইটার সারাংশ থেকে এর মূল নির্যাসটুকু বের করে আনা। হ্যাঁ, আর একটা কোনো তাত্ত্বিক আলোচনা নয়। আমরা দেখব সিলিকন ভ্যালির একজন সফল উদ্যোক্তা কিভাবে জীবনের একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিলেন। আর সেখান থেকে উঠে আসার জন্য এই সহজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা পথ বেছে নিয়েছিলেন। ঠিক। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। এই আত্মভালোবাসা বা সেলফ লাভ শব্দটা শুনলেই অনেকের মনেই নার্সিসিজম বা আত্মকেন্দ্রিকতার একটা ধারণা চলে আসে। কিন্তু লেখক যেটার কথা বলছেন সেটা একদমই ভিন্ন। একদমই ভিন্ন। এটা কোনো আত্মরুতির ব্যাপার নয়। না না, এটা মানসিক আর আবেগিক সুস্থতার জন্য একটা, বলতে পারেন, সার্ভাইভাল টুল। আর সবচেয়ে বড় কথা হলো লেখক এই পদ্ধতিটা নিজের জীবনের চরম সংকটের মুহূর্তে প্রয়োগ করেছিলেন। যখন তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখন। আর এটাই বইটাকে এত সৎ আর বিশ্বাসযোগ্য করে তুলেছে। তাহলে চলুন সেই চরম সংকটের মুহূর্তটা দিয়ে শুরু করা যাক। ২০১১ সালের কথা, তাই তো? হ্যাঁ, ২০১১ সাল। উনি তখন সব দিক থেকে যেন ভেঙে পড়ছিলেন। একদিকে গুরুতর অসুস্থতা, ব্যবসায় বড়সড় ব্যর্থতা, আর তার উপর খুব কাছের এক বন্ধুর আকস্মিক মৃত্যু। শারীরিক ও মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। এই চরম হতাশা আর অন্ধকারের মধ্যে তিনি নিজের সাথে একটা শপথ করেন, একটা প্রতিজ্ঞা। আর এই একটা বাক্যই যেন সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। শপথটা ছিল, আমি নিজেকে ভালোবাসার শপথ করছি। শুধু তাই নয়, আরও ছিল, ঠিক সেভাবে নিজের যত্ন নেব যেভাবে আমি আমার প্রিয় কোনো মানুষকে ভালোবাসি। কি সহজ কথা, কিন্তু এর গভীরতা অনেক। এখানে কিন্তু লেখক বলেননি যে আমি নিজেকে পছন্দ করব বা মেনে নেব। না, তিনি সচেতনভাবে ভালোবাসা শব্দটাই বেছে নিয়েছেন। এর একটা গভীর কারণ আছে। কি কারণ? দেখুন, ভালোবাসা একটা আদিম অনুভূতি। এটা আমাদের অবচেতন মনের ক্ষত সারাতে পারে। পছন্দ করা বা মেনে নেওয়ার মধ্যে একটা শর্ত থাকতে পারে, কিন্তু ভালোবাসা নিঃশর্ত। একদম। ভালোবাসা পুষ্টি যোগায় ও গ্রহণ করে। যখন কেউ একেবারে ভেঙে পড়ে তখন তার বিশ্লেষণ নয়, ভালোবাসারই দরকার হয়। বেশ, তাহলে এই শপথটাকে প্রতিদিনের জীবনে কাজে লাগানোর জন্য লেখক কিছু অনুশীলনের কথা বলেছেন। 4টে সহজ পদ্ধতির কথা আমরা জানি। হ্যাঁ, প্রথমটা হলো মানসিক পুনরাবৃত্তি বা মেন্টাল লুপ। এর মানেটা কি? সারাদিন মনে মনে আমি নিজেকে ভালোবাসি এই কথাটা বলতে থাকা, অবিরাম, যতক্ষণ না এটা একটা অভ্যাসে পরিণত হয়। অনেকটা মাথায় গেঁথে যাওয়া গানের মতো। ঠিক তাই। প্রথম দিকে হয়তো জোর করে করতে হবে, কিন্তু ধীরে ধীরে এটা চিন্তার একটা স্বাভাবিক অংশ হয়ে ওঠে। কিন্তু একটা প্রশ্ন, এটা শুনতে খুবই সহজ লাগছে, হয়তো একটু বেশি সহজ। শুধু একটা বাক্য মনে মনে বললেই কি বহু বছরের জমে থাকা নেতিবাচকতা দূর হয়ে যায়? প্রশ্নটা খুব যৌক্তিক। আসলে এটা কোনো ম্যাজিক নয়। এর পেছনের বিজ্ঞানটা হলো নিউরোপ্লাস্টিসিটি। আমাদের মস্তিষ্ক ক্রমাগত নতুন পথ তৈরি করে। আচ্ছা। যখন আমরা হাজার হাজার বার একটা নির্দিষ্ট চিন্তা করি, তখন মস্তিষ্কে সেই চিন্তার পথটা হাইওয়েটা আরও চওড়া হয়। এই পুনরাবৃত্তির মাধ্যমে আমরা সচেতনভাবে একটা নতুন ইতিবাচক পথ তৈরি করছি, যা পুরনো নেতিবাচক পথটাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। ইন্টারেস্টিং। আচ্ছা, দ্বিতীয় অনুশীলনটা হলো ধ্যান বা মেডিটেশন। হ্যাঁ, তবে এটাও খুব সহজ। প্রতিদিন মাত্র 7 মিনিট। উদ্দেশ্য মনকে খালি করা নয়, বরং ভালোবাসা দিয়ে পূর্ণ করা। কিভাবে? তিনি কল্পনা করতে বলেন প্রতিটি শ্বাসের সাথে যেন ভালোবাসা শরীরে ঢুকছে, আর প্রতিটি প্রশ্বাসের সাথে ভেতরের ভয়, কষ্ট সব বেরিয়ে যাচ্ছে। বাহ! আর এর পরেরটা আমার কাছে সবচেয়ে কৌতূহল উদ্দীপক মনে হয়েছে, আয়নার সামনে অনুশীলন। এটা অনেকের জন্যই বেশ অস্বস্তিকর হতে পারে। ঠিক তাই, নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলা। আর এই অস্বস্তির মধ্যেই এর আসল কাজটা লুকিয়ে আছে। দেখুন, আমরা অন্যের প্রশংসা খুব সহজে করি, কিন্তু নিজের চোখের দিকে তাকিয়ে আমি তোমাকে ভালোবাসি বলাটা কঠিন।
কারণ আমাদের ভেতরের সমালোচক সত্তাটা তখন জেগে ওঠে। একদম। এই অনুশীলনটা সেই সমালোচককে শান্ত করে নিজের সাথে একটা গভীর সংযোগ তৈরি করতে সাহায্য করে। আর চতুর্থ এবং আমার মতে সবচেয়ে কার্যকরী, সেটা হলো আত্মজিজ্ঞাসা। হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করা। যদি আমি নিজেকে সত্যি গভীরভাবে ভালোবাসতাম, তাহলে আমি এখন কি করতাম? এই একটা প্রশ্নই কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এটা ছোট বড় সব সিদ্ধান্তের জন্য একটা ফিল্টার হিসেবে কাজ করে। যেমন ধরুন না, গভীর রাতে অস্বাস্থ্যকর কিছু খেতে ইচ্ছা করছে। নিজেকে এই প্রশ্নটা করলে হয়তো উত্তর আসবে, আমি স্বাস্থ্যকর কিছু খাবো বা ঘুমিয়ে পড়ব। ঠিক। অথবা কোনো বিষাক্ত সম্পর্কে থাকবেন কিনা, সেই কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রেও এটা পথ দেখাতে পারে। লেখক এই পুরো প্রক্রিয়াটাকে বোঝাতে একটা চমৎকার রূপক ব্যবহার করেছেন। হ্যাঁ, অন্ধকারের রূপকটা। তিনি বলেন, অন্ধকার দূর করতে অন্ধকারের সাথে লড়াই করার দরকার নেই, শুধু আলো জ্বালালেই হয়। ঠিক তাই। অর্থাৎ নেতিবাচক চিন্তার সাথে যুদ্ধ না করে এই অনুশীলনগুলোর মতো ইতিবাচক কাজ করলে সেগুলোকে স্বাভাবিকভাবেই দূর করা যায়। আচ্ছা, এই শপথটা তো হলো একটা মানসিক ভিত্তি, কিন্তু এটাকে প্রতিদিনের জীবনে কাজে লাগানোর জন্য কি করতে হবে? ঠিক এখানেই বইটার দ্বিতীয় অংশটা আসে, দ্য ম্যানুয়াল বা ব্যবহার বিধি। আর এর প্রথম ধাপটাই কিন্তু বেশ অবাক করার মতো, নিজেকে ক্ষমা করা। নিজেকে ক্ষমা করা, এটা বলা যত সহজ, করাটা ততটাই কঠিন। খুবই কঠিন, কারণ আমাদের মনে অপরাধবোধ বা অতীতের ভুলের জন্য অনুশোচনা গেঁথে থাকে। লেখক কি এই বাধাটা পেরোনোর জন্য কোনো বাস্তবসম্মত পথের কথা বলেছেন? হ্যাঁ, বলেছেন। তিনি একটা খুব নির্দিষ্ট পদ্ধতির কথা বলেন। প্রথমে একটা কাগজে নিজের প্রতি থাকার সমস্ত ক্ষোভ, রাগ, অনুশোচনার কথা লিখতে হবে। সব? হ্যাঁ, সব। তারপর সেই অনুভূতিগুলোকে মন থেকে অনুভব করতে হবে, স্বীকার করতে হবে, এড়িয়ে গেলে চলবে না। আর তারপর? সবশেষে নিজেকে ক্ষমা করে কাগজটা প্রতীকীভাবে নষ্ট করে ফেলতে হবে, হয়তো পুড়িয়ে বা ছিঁড়ে ফেলে। এই কাজটা ভেতরের জট ছাড়াতে খুব সাহায্য করে। বাহ, বেশ সিম্বলিক একটা ব্যাপার। নিজেকে ক্ষমা করার পর আসে অভ্যাস তৈরির পালা। হ্যাঁ, এখানেও কিছু ছোট ছোট কিন্তু কার্যকরী অভ্যাসের কথা বলা হয়েছে। যেমন শপথটা লিখে এমন জায়গায় রাখা যেখানে প্রতিদিন চোখ যায়, ফোনের স্ক্রিন সেভারে বা পড়ার টেবিলে। একদম। অথবা প্রতিদিন 10 বার গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা। আর এর পাশাপাশি গ্র্যাটিটিউড প্রকাশের উপরও খুব জোর দিয়েছেন তিনি। এই অংশে শৈশবের কষ্ট নিয়ে একটা দারুণ ধারণার কথা বলা হয়েছে, চাইল্ডহুড স্ট্রিংস। এটা বেশ সংবেদনশীল একটা বিষয়। এর মূল ধারণাটা হলো আমাদের অনেকেরই শৈশবের কিছু কষ্ট বা মানসিক আঘাত থাকে, যা বড় হয়েও আমাদের প্রভাবিত করে। আর এর সমাধান? লেখক নিজের ছোটবেলার সত্তাটাকে কল্পনা করতে বলেন, সেই শিশুটির কাছে গিয়ে তাকে ভালোবাসা, সাহস আর আশ্বাস দেওয়ার কথা বলেন, যেটা হয়তো সে তখন পায়নি। এই মানসিক অনুশীলনটা ভেতরের গভীর ক্ষত সারাতে পারে, খুব সাহায্য করতে পারে। বইটির এই ব্যবহারিক অংশটা বেশ শক্তিশালী। তবে লেখক তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার উপর খুব জোর দিয়েছেন, যেটাকে তিনি বলছেন জাম্প, ঝাঁপ দাও। হ্যাঁ, এক্ষুনি করো, এই ধারণাটা। এটা বেশ অনুপ্রেরণাদায়ক, কিন্তু এটা কি সবার জন্য বাস্তবসম্মত? এমন অনেকেই তো আছেন যারা চাইলেও হুট করে বড় কোনো পদক্ষেপ নিতে পারেন না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এখানেই বইটির একটা সীমাবদ্ধতা নিয়ে কথা বলা যায়। লেখক নিজের অভিজ্ঞতা থেকে কথা বলেছেন, কিন্তু সবার পরিস্থিতি তো এক নয়। ঠিক। মনস্তাত্ত্বিক গবেষণা বলে যে পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি একটা বড় ব্যাপার। যেমন প্রচাস্কা ও ডিক্লেমেন্টের স্টেজেস অফ চেঞ্জ মডেল অনুযায়ী মানুষ প্রস্তুতির বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, তো এই এক্ষুনি ঝাঁপ দেওয়া পদ্ধতিটা হয়তো তাদের জন্য কাজ করবে যারা ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। যারা এখনো চিন্তার পর্যায়ে আছেন, তাদের জন্য এটা হিতে বিপরীত হতে পারে। তার মানে লেখকের পদ্ধতিগুলো কার্যকরী হলেও সেগুলোকে নিজের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে। একদম। আত্ম-উন্নতির যাত্রাটা খুবই ব্যক্তিগত। খুব ভালো একটা পয়েন্ট। এখন বইয়ের তৃতীয় এবং শেষ পর্বে আসা যাক। এই অংশটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এটা দেখায় যে লেখকও আমাদের মতো সাধারণ একজন মানুষ, তাই না? একদম। আমরা অনেক সময় ভাবি যে একবার সমাধান পেয়ে গেলে বুঝি জীবনটা মসৃণ হয়ে গেল, কিন্তু তা হয় না। এই অধ্যায়টার নাম দ্য লেসন বা শিক্ষা।
বছরের পর বছর আত্মভালোবাসার অনুশীলন করার পর যখন লেখকের জীবন সব দিক থেকে ভালো চলছিল, ব্যবসা সফল, সম্পর্ক সুন্দর, ঠিক তখনই তিনি ধীরে ধীরে আত্মতুষ্টিতে ভুগতে শুরু করেন। তিনি তার দৈনন্দিন অনুশীলনগুলো, যেমন মেডিটেশন বা আয়নার সামনে কথা বলা, ছেড়ে দেন। কারণ তার মনে হয়েছিল তার আর এগুলোর দরকার নেই, তিনি তো সুস্থ হয়েই গেছেন। আর ঠিক তখনই আসে পতন। হ্যাঁ, একটি সম্পর্ক ভাঙার কারণে তিনি আবার সেই পুরনো গভীর হতাশায় ফিরে যান। এই ঘটনা থেকে একটা বিরাট শিক্ষা পাওয়া যায়। কি সেটা? সাফল্য অনেক সময় আত্মতুষ্টি নিয়ে আসে, যা ভীষণ ক্ষতিকর হতে পারে। পতনের যন্ত্রণা তাকে তার অহংকার ত্যাগ করতে আর বিনয়ের সাথে আবার তার অনুশীলনে ফিরে আসতে সাহায্য করেছিল। বইটিতে একটা দারুণ কথা আছে, সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষা প্রায়শই বেশি উপকারী হয়। ঠিক, এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে আত্মভালোবাসা কোনো গন্তব্য নয়, এটা একটা চলমান প্রক্রিয়া, একটা অভ্যাস। আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি। বাহ, দারুণ উদাহরণ। এছাড়াও লেখক তার এই অভিজ্ঞতা থেকে আরেকটি গভীর উপলব্ধি লাভ করেন। তিনি তার জীবনের ভঙ্গুরতা এবং মৃত্যুকে একটা চালিকা শক্তি হিসেবে ব্যবহার করার কথা বলেছেন। মৃত্যুকে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা, এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু দেখুন, প্রথমবার যখন তিনি সংকটে ছিলেন তখন মৃত্যু ছিল একটা ভয়, কিন্তু দ্বিতীয়বার তিনি মৃত্যুকে ভিন্নভাবে দেখতে শুরু করেন। কিভাবে? তার একটা উক্তি ছিল, আমি বেঁচে থাকার প্রতিটি মুহূর্তেই মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি। এই ভাবনাটি তাকে ভয় দেখানোর বদলে আরও সৎ, সাহসী আর অর্থপূর্ণভাবে বাঁচতে অনুপ্রাণিত করেছিল। আচ্ছা, মানে জীবনটা যে ক্ষণস্থায়ী, এটা তাকে মনে করিয়ে দিত। ঠিক, তাই ভান করে বা অন্যের মন জুগিয়ে চলার সময় নেই। প্রতিটি মুহূর্তকে ভালোবাসা আর সততার সাথে যাপন করা উচিত। এই সততাটাই বইটিকে এত শক্তিশালী করেছে। তিনি শুধু সাফল্যের কথাই বলেননি, নিজের পতন আর দুর্বলতার কথাও সমানভাবে তুলে ধরেছেন, যা পাঠকের সাথে একটা সংযোগ তৈরি করে। তাহলে পুরো আলোচনাটা থেকে যদি আমরা মূল কথাটা বের করে আনি, কি দাঁড়ালো ব্যাপারটা? আমার মনে হয় মূল কথাটা হলো, আত্মভালোবাসা কোনো ক্ষণস্থায়ী ফিলিংস না, এটা একটা প্র্যাকটিস, একটা সচেতন অনুশীলন। আর এর জন্য প্রয়োজন তিনটি জিনিস: একটা দৃঢ় শপথ, কিছু সহজ কিন্তু নিয়মিত দৈনন্দিন অভ্যাস, এবং জীবন ভালো চললেও বিনয়ের সাথে সেই অনুশীলনে লেগে থাকার মানসিকতা। একদম ঠিক। পুরো যাত্রাপথটা হলো একটা চরম সংকটময় মুহূর্তের শপথ থেকে শুরু, তারপর একটা ব্যবহারিক নির্দেশিকা, এবং সবশেষে ভুল থেকে শেখা ও বিনয়ী হওয়া। এই পদ্ধতির শক্তি এর সরলতার মধ্যে আর লেখকের সৎ স্বীকারোক্তির মধ্যে নিহিত। ঠিক, এটা কোনো জটিল দর্শন নয়, বরং কিছু ছোট ছোট পদক্ষেপ যা কন্টিনিউয়াসলি করলে জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের আলোচনাও প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা দিয়ে শেষ করা যাক। বইটির মূল প্রশ্নটা ছিল, যদি নিজেকে সত্যি গভীরভাবে ভালোবাসা যেত তাহলে কি করা হতো? আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হতে পারে। এই একটা প্রশ্ন আজ তাদের জীবনে কোনো একটা ছোট সাধারণ কাজ করতে অনুপ্রাণিত করতে পারে। এটা কোনো বড় নাটকীয় পরিবর্তনের কথা নয়, হয়তো সেটা হতে পারে দীর্ঘ সময় পর নিজের জন্য একটা স্বাস্থ্যকর খাবার রান্না করা, অথবা এমন কোনো অনুষ্ঠানে যেতে না বলা যা মন থেকে করতে ইচ্ছা করছে না। একদম, অথবা দিনের শেষে 5 মিনিট সময় বের করে শুধু নিজের সাথে শান্ত হয়ে বসা। এই একটা প্রশ্নকে সঙ্গী করে আজকের দিনের একটি ছোট সিদ্ধান্ত নিলেই হয়তো এই আলোচনার সার্থকতা। দারুণ। এই একটা প্রশ্নই হয়তো অনেকের জন্য একটি নতুন এবং স্বাস্থ্যকর পথের সূচনা করতে পারে।